শুরুতেই জানিয়ে দিব কেন হলো ভারত বাংলাদেশের গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক। তলে তলে কি চলছে থাকছে বিস্তারিত প্রতিবেদন। জানিয়ে দিব রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত, কি ঘটতে চলেছে বাংলাদেশে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব টার্গেট ছিল সূক্ষ্ম, ইউনুসকে খালাস করাই ছিল হাদি হত্যার মূল উদ্দেশ্য, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরই বিএনপি সরকারের সঙ্গে ভারত বাংলাদেশের যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে কাজ করার বার্তা দিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য একেবারেই গোড়াতেই বেশি মাতামাতি না করে ঢাকার সঙ্গে আদান প্রদানের দরজাগুলি খোলা রাখতে, পাশাপাশি ভারতের সীমান্ত নিরাপত্তার দিকগুলি নিশ্চিত করা। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে সম্প্রতি ভারতে এসে একাধিক বৈঠক করে যান বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। খবরটি সামনে আসার পর থেকে শুরু হয়েছে একাধিক গুঞ্জন, দ্বিপাক্ষিক মহলে চলছে নানা আলোচনা। জানা গিয়েছে কায়সার রশিদ বৈঠক করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈন এবং সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামানের সঙ্গে। বৈঠকে কথা হয়েছে কেউ যাতে কোনো দেশের মাটিকে ব্যবহার করে কোনো নাশকতাকে প্রশ্রয় না দেয়। এই বিষয়ে দেশের গোয়েন্দারা তারা একমত হয়েছে। গত 18 মাসে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তারপর দ্বিপাক্ষিক যোগাযোগের পুরনো পথগুলো সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব নেবার 5 দিনের মাথায় এই সফরে আলোচনার মূল বিষয়বস্তু ক্যান্টনমেন্টেও। কায়সার রশিদ চৌধুরীর ভারত সফরের সুফল পাওয়া গিয়েছে একেবারে হাতে নাতে। কেন বলছি কথা? কারণ হাদি হত্যার 2 মূল অভিযুক্তকারী গ্রেপ্তার হন এপার বাংলার পুলিশের হাতে। বনগাঁ সীমান্ত এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। 2 অভিযুক্তের নাম রাহুল ওরফে ফয়জুল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। জানা গিয়েছে ফয়জল পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীরের বাড়ি ঢাকায়। ওসমান হাদিকে খুনের পর ওই 2 অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এসটিএফ সূত্রে খবর, মেঘালয় দিয়ে ভারতে ঢুকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল 2 অভিযুক্ত। শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় গিয়ে আশ্রয় নেয় 2 অভিযুক্ত। ঘটনার 3 মাস পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হল খুনিরা। হাদি হত্যাকারীরা গ্রেপ্তার হতেই বাংলাদেশে ছড়িয়েছে আতঙ্ক। ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথ কিন্তু খুব একটা সহজ নয়। এপার বাংলা ওপার বাংলা দুজনের টেবিলে 2টি বড় ইস্যু। প্রথমত, শেখ হাসিনা বর্তমানে 2024-এর পর থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন, পরিচালনা করছেন একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড। এই ইস্যুটি 2 বাংলাতেই বড় ধরনের ইস্যু। দ্বিতীয়টি গঙ্গা জলবন্টন চুক্তি। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে। চুক্তির মেয়াদ যাতে বাড়ে তার জন্য বাংলাদেশের বিশেষজ্ঞরা নানা রকমভাবে চেষ্টা করছে। 2025 সালে ঢাকা সফর করেছিলেন এস জয়শঙ্কর। তার মাধ্যম দিয়ে ইতিবাচক দিক পাঠানো হয়। 2 মাস পর ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তারা তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 17 ফেব্রুয়ারি তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সেনা ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই প্রধান। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এই দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশের ভূমিকা বরাবরই দিল্লির কাছে উদ্বেগের। যে কোনো দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যে দৃশ্যপট তৈরি হল তা দেখে বোঝার জো নেই যে সে দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। বিশৃঙ্খলা হতে পারে তার একটা আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল। অধিবেশন শুরু হওয়ার আগের দিন জামায়াতে বৈঠক বসে। মূলত সংসদে তাদের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তার কথায়, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই, তিনি স্বৈরাচারের দোসর। কিন্তু বিএনপি কী কারণে এটি করছে সেটা আমরা জানি না।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুতে জামায়াতে এবং জাতীয় নাগরিক পার্টির ভীষণ অ্যালার্জি রয়েছে। এই প্রসঙ্গে একটি দিনের কথা স্মরণ করা যেতে পারে। দিনটি ছিল রবিবার, তারিখ ১ মার্চ। সেদিন এনসিপির তরফে তাদের যুব সংগঠন জাতীয় যুব শক্তি একটি ইফতার পার্টির আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে অভিশংসনের দাবি তোলেন। একই দাবি শোনা গিয়েছিল দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার গলাতেও। তিনি কার্যত হুমকি দিয়ে বসেন। সজীব ভুইয়া বলেন, এই সংসদকে যদি আপনারা অপবিত্র হতে না দিতে চান, আপনারা যদি এই সংসদ অধিবেশন শেখ হাসিনার ফ্যাসিবাদের এক্সটেনশন হিসেবে শুরু করতে না চান, তাহলে অবশ্যই প্রথম অধিবেশনেই সেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, যিনি গণহত্যার সময় চুপ ছিলেন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও নানা ধরনের ষড়যন্ত্র করেছেন। অর্থাৎ বারুদ আগে থেকে মজুত করা ছিল, দরকার ছিল একটা জ্বলন্ত দেশলাই কাঠির। জাতীয় সংসদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ আসলে সেই জ্বলন্ত দেশলাই কাঠি। পর্দার আড়ালে থাকা স্থপতিদের মুখোশ এবার খুলে পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। সেটাই হবে এই হত্যাকাণ্ডের বড় রাজনৈতিক এন্ডগেম। হাদিকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই আক্রমণ ছিল সিম্বলিক বা প্রতীকী। নির্বাচনের আগে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেয়ে কার্যকর অস্ত্র খুব কম আছে। হাদিকে টার্গেট করার যুক্তি এখানেই। ইনকিলাব মঞ্চ নিজেকে আলাদা প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছেন। হাদি নিজেও সেই পরিচয় সামনে রাখেন। ফলে তাকে আঘাত করলে কোনো দলীয় আক্রমণ বলে সঙ্গে সঙ্গে গোটা রাষ্ট্রযন্ত্র নামবে না। কারণ হাদি ১ বছরের বেশি সময় ধরে জনপরিসরে দৃশ্যমান ছিলেন। কথা বলতেন খুব কঠিন ভাষায়, যার অনেক কথার নানা সমালোচনার জন্ম দেয়। সেই কথার সঙ্গে কিছু মানুষ যেমন একমত হয়েছেন, কিছু মানুষ বিরোধিতা করেছেন। এই শোনা ও এই দৃশ্যমানতা, এই আবেগ তাকে হাই ভ্যালু টার্গেট করে তোলে। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে হাদি হত্যার পর যারা এই ইস্যু নিয়ে সরব হয়েছিল, মূল অপরাধীরা ধরা পড়ার পর তারা একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বিদায় নিয়েছেন। হাদিকে নিয়ে তাদের আর কোনো পোস্ট চোখে পড়ছে না। সবার আগে ইউনুসের কথা বলতে হয়। হাদির মৃত্যুর পর তিনি চোখের জল ফেলেছিলেন, অথচ হাদির ২ হত্যাকারী ধরা পড়ার পর কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কি হত্যার নেপথ্য কারিগরদের মধ্যে একজন তিনি? হাদি ছিল একটি প্রজেক্ট। বিষয়টা একটু বোঝার দরকার। কয়েকটি ঘটনার উল্লেখ করতে হয়। ডিসেম্বর-জানুয়ারির সংবেদনশীল নির্বাচন, এই উইন্ডোতে একজন হাই ভিজিবল লিডারকে কেন্দ্র করে ভিকটিমহুড পলিটিক্সকে শিলমোহর দেওয়ার উদ্দেশ্যে হাদিকে খুন করা হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকেদের। সঙ্গে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে ভারতবিরোধী আবেগকে উস্কে দেওয়া আসলে একটি প্লেবুক। লক্ষ্য ছিল ৩টি। প্রথমত জনমতের মেরুকরণ, ইউনুস প্রশাসনকে কোণঠাসা করা এবং নির্বাচনী ক্যালেন্ডারে অস্থিরতা তৈরি করা। হাদির ২ হত্যাকারী ভারতে গ্রেফতারের পর হাদির সমর্থকদের আশ্চর্য রকমভাবে নীরব থাকা সেটাই প্রমাণ করে। না হলে তারা স্লোগান দিত, ফয়জাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। সেই স্লোগান কিন্তু তাদের দিতে দেখা যায়নি। বিচার দাবির মতো ঝাঁঝালি স্লোগান শোনা যাচ্ছে না। হাদির সহকর্মী হিসেবে পরিচিত মোনামি ম্যাডামের বক্তব্য শোনা যাচ্ছে না। তবে কি তারা কোনো অশনি সংকেত দেখতে পেয়েছেন?